আর এর জন্য এখানে ঈদের দিন তৈরি করা হবে মুরগির রোস্ট। এর জন্য এখানে দেখুন এই যে মুরগিগুলোকে রোস্টের জন্য সুন্দর করে কেটে রাখা হয়েছে। সুন্দর একটা কালার চলে আসছে। এরকমভাবে আমি সবগুলো চিকেনই হালকা করে ভেজে নিব। চুলার আঁচে এই কাবাবগুলোকে শেপ করে নেওয়া হচ্ছে। এই যে এরকম মশলা কষানো হচ্ছে, এখানে রোস্ট রান্না করা হবে। এখন চিকেনগুলোকে দিয়ে দেওয়া হয়েছে, ভেজে রাখা চিকেনগুলো। এখন নিচে যাচ্ছি, এখানে নুডলসগুলো রান্না হয়ে গেছে, সবাই খাচ্ছে, খুবই মজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। আর এই ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক, সবার জীবনে বয়ে আনুক সুখ আর শান্তি। আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি। ঈদ স্পেশাল, এর জন্য অনেক কিছুই আমাদের বাসায় করা হবে। সব কিছু আপনাদের সাথে আজকে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। তো ঈদের দিন তো খুবই সময় অল্প থাকে, আপনারা তো বোঝেনি। তো এই জন্যই এই সময় স্বল্পতার কারণে ঈদের আগের দিনই সব প্রস্তুতি নিয়ে রাখতে হয়। আর এর জন্য এখানে ঈদের দিন তৈরি করা হবে মুরগির রোস্ট। এর জন্য এখানে দেখুন এই যে মুরগিগুলোকে রোস্টের জন্য সুন্দর করে কেটে রাখা হয়েছে, যাতে ঈদের দিন খুব সহজে রান্না করা যায়। এছাড়াও ঈদের দিন লুডুস তৈরি করা হবে। আর এর জন্য এখানে লুডুসের জন্য মাংস কেটে রাখা হয়েছে, যাকে বলে চিকেন লুডুস। রান্নার সময় আপনাদের অবশ্যই সেগুলো শেয়ার করে দেখাবো। আর এখানে রয়েছে আমাদের ঈদের দিন রান্না করার জন্য খাসির মাংস। এখানে প্রায় মোট 3 কেজি বেশি খাসির মাংস রয়েছে। তো আমাদের বাসায় অনেকে গরুর মাংস খেতে পারে না, অ্যালার্জির সমস্যা আছে, এই জন্য এখানে খাসি মাংস আয়োজন করা হচ্ছে। এই খাসির মাংসগুলো দিয়ে তৈরি করা হবে খাসির রেজালা। তো রান্নার সময় আপনাদের সাথে অবশ্যই দেখাবো এবং শেয়ার করব কীভাবে রান্না করি। সাথে আরও এখানে রয়েছে গরুর মাংস। আমি গরুর মাংস খেতে খুব পছন্দ করি, এজন্যই আমি এখানে আমার জন্য গরুর মাংস তৈরি করা হচ্ছে। এখানে গরুর মাংস রেজালা তৈরি করা হবে। আমার তেমন কোনো অ্যালার্জি নেই, এজন্য আমি গরুর মাংস খাবো। আর এই জন্য গরুর মাংসগুলো আগে থেকে সাইজ করে কেটে রাখা হচ্ছে, যাতে ঈদের দিন খুব সহজেই রান্না করা যায়। আর মশলা হিসেবে আছে এখানে দেখুন আদা রসুন, এগুলো সেই সময় বাঁচানোর জন্য আগে থেকে কেটে রাখা হচ্ছে। এখন খালি ব্লেন্ডারে পেস্ট করে নেবে, এতে রান্নার সময় খুব সহজেই এগুলো ব্যবহার করা যায়। আসসালামু আলাইকুম। আজ পবিত্র ঈদ উল ফিতর, সবাইকে পবিত্র ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ঈদের ব্লগটি এখান থেকেই শুরু করছি। দেখুন কালকে যে রোস্টের জন্য মাংসগুলো ফ্রিজে ফ্রোজেন করে রাখা হয়েছিল, রোস্ট করব এই জন্য এগুলোকে আজকে বের করে নেওয়া হয়েছে। তারপর রোস্ট করার জন্য প্রথমে মাংসগুলোকে সুন্দর করে ধুয়ে নেওয়া হচ্ছে। সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখন বাজে সকাল 6টা। কিছুক্ষণ পরে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের জামাতের আগেই এই কাজগুলো সেরে নেওয়া হচ্ছে, যাতে খুব তাড়াতাড়ি করা যায়। এই জন্যই মাংসগুলোকে ফ্রিজ থেকে বের করে তারপর সুন্দর করে ধুয়ে নেওয়া হচ্ছে। দেখুন এখানে রোস্টের জন্য মাংসগুলো সম্পূর্ণ ধোয়া কমপ্লিট। এখন রোস্ট রান্না করার জন্য প্রথমে মাংসগুলো একটু ভেজে নিতে হবে।
আর ভাজার আগে এখানে সামান্য পরিমাণ লবণ আর জাফরানের রং দিয়ে মাখিয়ে রাখা হবে কিছুক্ষণ। প্রথমে এই জন্য দিয়ে দেওয়া হচ্ছে লবণ। লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেওয়া হচ্ছে এখানে রোস্টের পিসগুলোকে। এখানে জাফরানের রং দিয়ে আমি মাখিয়ে নিব, কারণ জাফরানের রং দিয়ে রোস্ট রান্নার জন্য প্রথমে মাখিয়ে নিলে রোস্টের কালারটা খুব ভালো লাগে দেখতে। এই জন্যই আমি এখানে জাফরানের রং দিয়ে দিচ্ছি। সবগুলো মাংসের পিসের সাথে লাগিয়ে নিব। এখানে এই ছোট গামলাটাতে জায়গা হচ্ছে না, এই জন্য একটু একটু করে রং মাখিয়ে আলাদা করে এখানে রাখা হচ্ছে। এগুলো রং মাখানোর পর কালারটা কত সুন্দর হয়েছে। এখানে আমার সবগুলো মাংসের সাথেই দেখুন জাফরানের রং আর লবণ মাখানো শেষ। এখন আমি কিছুক্ষণের জন্য এটা রেস্টের জন্য রেখে দিব, তারপর আমি ভাজার জন্য নিয়ে যাব। প্রথমে চিকেন রোস্ট রান্না করার জন্য চিকেনগুলোকে ভাজার জন্য কড়াইতে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। চিকেন রোস্ট তৈরি করার জন্য প্রথমে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। আর চিকেন ভাজতে হলে অবশ্যই ঢাকনা দিয়ে ভাজবেন, তা না হলে ছিটে আসতে পারে তেলগুলো। আর এই রান্নাটি করার জন্য এখানে আমি পাউডার মিল্ক গুলিয়ে নিয়েছি পানি দিয়ে। এখানে গরম পানি দিয়ে গুলিয়ে নেবেন আপনারাও, আমিও গরম পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এখানে রয়েছে রোস্ট রান্না করার জন্য কাজু বাদাম, তারপর দারচিনি, এলাচ, লবঙ্গ আর 3টি কাঁচামরিচ ফ্লেভারের জন্য। আর এখানে রয়েছে কিশমিশ আর আলুর বোখারা। আরও রয়েছে টমেটোর সস। এখানে আমার চিকেনগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে উল্টে দিব। সুন্দর একটা কালার চলে আসছে। এরকমভাবে আমি সবগুলো চিকেনই হালকা করে ভেজে নিব। চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে যাতে চিকেনের স্কিনগুলো কালার হয়। আর চুলার আঁচটা যদি আমি কমিয়ে দিই তাহলে চিকেনগুলো ভিতরে শক্ত হয়ে যাবে। আর বাড়িয়ে দিতে হবে যাতে কালার হলে আমি নামিয়ে ফেলতে পারি, আর ভিতরে সফট থেকে যাবে। কাজু বাদাম পেস্ট করে নিয়েছি। আমার এখানে সবগুলো চিকেনই ভাজা হয়ে গেছে। সাথে এখানে রয়েছে পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একেবারে মিহি করে পেস্ট করে নিতে হবে। এখানে গরুর কাবাব তৈরি করা হবে, গরুর মাংসের কাবাব। এই জন্য গরুর মাংসগুলোকে কুচি কুচি করে কিমা তৈরি করে নেওয়া হয়েছে এখানে। এখন এখানে কাবাব তৈরি করার জন্য মাখানো হবে। আর এখানে রয়েছে জয়ফল, জয়ত্রী শুকনো করে গুঁড়া করে নেওয়া হয়েছে। আর সাথে রয়েছে এলাচও শুকনো করে এখানে গুঁড়া করে নেওয়া হয়েছে। আর এখানে রয়েছে আদা বাটা, জিরা বাটা এবং রসুন বাটা। আজকের এই কাবাবটা মূলত জালি কাবাব তৈরি করা হবে, এজন্য সব কিছুর আয়োজন। কাবাবে দেওয়ার জন্য এখানে ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি করে নেওয়া হচ্ছে। যেহেতু এটা জালি কাবাব, আর এজন্য এখানে এরকম কাঁচা অবস্থাতেই সব কিছু মাখিয়ে নেওয়া হবে। এখানে মাংসের কিমার উপরে পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি সঙ্গে মরিচ কুচিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন এভাবে দিয়ে দেওয়া হচ্ছে।
এরপর কাবাবটাকে আরও বিভিন্ন প্রকার মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেওয়া হবে। তারপর জালি কাবাবের শেপ দেওয়া হবে। দেখুন এখন মাখিয়ে নেওয়া হচ্ছে। এখন এখানে সমস্ত প্রকারের মশলাগুলো ঢেলে দেওয়া হচ্ছে। আসলে ঈদের মেনুতে যদি কাবাব না থাকে পোলাও রোস্টের সঙ্গে, তাহলে একেবারেই চলে না। আর জালি কাবাব হলে তো কথাই নেই, খেতে খুবই মজা লাগে জালি কাবাব। আমার কাছে স্বামী কাবাবের চাইতে জালি কাবাব খেতে খুবই ভালো লাগে। এরপর এখানে দিয়ে দিচ্ছে টমেটো সস। এরপর আর একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে দিয়ে দেওয়া হলো একটি লেবু চিপড়িয়ে দিয়ে দেওয়া হলো। লেবু দিলে আসলে যখন কাবাবটা দাঁতের নিচে কামড় পড়বে তখন একটু সুন্দর সুগন্ধ আসবে, একটু টক টক খেতে লাগবে। সবশেষে দিয়ে দেওয়া হবে একটি ডিম। আর এই জন্য ডিমটিকে দেখুন ফাটিয়ে নিচ্ছি। ডিমটি আগে আলাদা একটি ফ্রিজের মধ্যে ফাটিয়ে নিলাম, কারণ তা না হলে ডিমটি যদি অনেক সময় পচা হতে পারে ভিতরে, তখন দেখা যাবে যে তখন যদি এর মধ্যে একেবারেই মাংসের কিমার মধ্যে দিয়ে দিই তাহলে সম্পূর্ণ কিমাটি নষ্ট হয়ে যাবে। এই জন্য আলাদা করে এখানে ফাটিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দেওয়া হচ্ছে টেস্টিং সল্ট। আমাদের প্রায় সব রান্নাতে টেস্টিং সল্ট ব্যবহার করা হয়। টেস্টিং সল্ট ব্যবহার করলে খাবারের স্বাদটা দ্বিগুণ বাড়ে এবং খেতে খুব মজা লাগে। এরপরে দিয়ে দেওয়া হলো সে ফাটিয়ে রাখা ডিমটি। এরপর আবার একটু সুন্দর করে মেখে নেওয়া হবে। এখন এখানে মাখিয়ে নেওয়া হচ্ছে। দেখুন এই যে ডিমটিকে সুন্দর করে ম্যাশ করে মাখিয়ে নেওয়া হচ্ছে। ডিমটি দেওয়ার পরে এখানে কাবাবগুলো একটু সফট হয়ে আসছে, কিমাগুলো। তারপর এখানে দিয়ে দেওয়া হলো স্বাদ মতো লবণ। এখন আবারও সুন্দর করে মাখিয়ে নেওয়া হচ্ছে। এরকম কাবাব বারবার যদি সুন্দর করে একটু পরপর মাখিয়ে নেন তাহলে খেতে খুব ভালো লাগে, সফট হয়ে আসে। এরপর দিয়ে দেওয়া হবে সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো। কাঁচামরিচও ব্যবহার করা হয়েছে, তারপরে একটু ঝাল ফ্লেভারটা আসার জন্য এখানে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এখন কালারটা অনেকটা সুন্দর হয়েছে। এরপর লাস্ট এখানে দেওয়া হবে পাউরুটি, কারণ এখানে ভিতরে কাবাবগুলোর মধ্যে বাইন্ডিং তৈরি করার জন্য পাউরুটি ব্যবহার করা হবে। আর তা না হলে এভাবে করে শেপ তৈরি করলে শেপগুলো থাকবে না, ভেঙে যাবে। আর এই জন্যই দেখুন এখানে এই কাবাবের মধ্যে রুটিগুলো দিয়ে দেওয়া হচ্ছে, এই যে ভেঙে। এরকম দিলে ভিতরে একটি আঠালো ভাব তৈরি হবে। এরপরে এখন এখানে লাস্টে দিয়ে দেওয়া হবে সামান্য পরিমাণে চিনি, তাহলে একটু মিষ্টি ভাব আসবে, খেতে খুব সুন্দর লাগবে। তো এখানে রুটি দেওয়া হয়ে গেছে। রুটি দেওয়ার পর মাখিয়ে নেওয়া হয়েছে। আমি একটু অন্য জায়গায় গেছিলাম, এই জন্য এটি আপনাদের সাথে দেখাতে পারলাম না। এখন আবারও ফাইনালি সুন্দর করে একটু মাখিয়ে নেওয়া হলো জালি কাবাব তৈরি করার জন্য। এরপরে কাবাবের শেপ তৈরি করা হবে। এই কাবাবগুলোকে শেপ করে নেওয়া হচ্ছে, এই যে এরকম করে। তারপর উপর দিয়ে বেড গ্রাম দিয়ে করা হচ্ছে। রোস্টের জন্য এখানে ব্রেস্তা তৈরি করে নেওয়া হয়েছে। এখন রোস্ট রান্না হবে। এখানে রোস্ট রান্না করার জন্য মশলা কষানো হচ্ছে। এখানে রোস্ট রান্না করা হবে। এখানে পেঁয়াজ বেরেস্তা ভেজে তার মধ্যে আদা রসুন জিরা বাটা, তারপর মরিচের গুঁড়া, পেঁয়াজ বাটা, টমেটোর সস, লবণ দিয়ে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে। এখন আরও কিছু উপকরণ আছে, দিয়ে দেওয়া হবে। এখন মশলাটা থেকে হালকা পরিমাণে তেল বেরিয়ে আসলে এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেওয়া হবে।
এখন চিকেনগুলোকে দিয়ে দেওয়া হয়েছে, ভেজে রাখা চিকেনগুলোকে এখন সুন্দর করে একটু নেড়ে নেওয়া হবে। এখন এরপর এর মধ্যে বেটে রাখা পেস্ট করে রাখা বাদামগুলো দিয়ে দেওয়া হবে। এখন এখানে প্যাকেট রাঁধুনি রোস্ট মশলা গুলিয়ে দিয়ে দেওয়া হলো। এখন এখানে পাউডার দুধ যেটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম টক দই। এখন রোস্টগুলো সিদ্ধ হওয়ার জন্য সম্পূর্ণ ঝোলে পানি দিয়ে দেওয়া হবে। সম্পূর্ণ ঝোলে পানি এখানে আমার দেওয়া শেষ। এখন সিদ্ধ হওয়ার পালা। পরবর্তীতে আরও অনেক কিছু আছে, সেগুলো আমি যখন দেবো তখন আপনাদের সাথে শেয়ার করব। এদিকে আবার বোরহানি তৈরি করা হচ্ছে। এই জন্য এখানে মিল্ক বিটার 1 লিটার টক দই নিয়ে নেওয়া হয়েছে। আর এখানে বোরহানি তৈরি করার জন্য আগে ধনেপাতা আর পুদিনা পাতাগুলো পেস্ট করে নেওয়া হচ্ছে ব্লেন্ডারে দিয়ে। ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এখন এটা পেস্ট করে নেওয়া হবে। এখন দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণের লবণ। তারপর ব্লেন্ড করার জন্য পরিমাণ মতো পানি। এখন এটি লাগিয়ে নেওয়া হলো, এরপর ব্লেন্ড করে নেওয়া হবে। আর এদিকে এই যে দেখুন টক দই এখানে খোলা হয়ে গেছে, একদম ইনট্যাক্ট পিওর টক দই। এখন ধনেপাতা আর পুদিনা পাতাগুলো লবণ দিয়ে পেস্ট করা হয়ে গেছে, সঙ্গে কাঁচামরিচও ছিল। এখন এগুলোকে ব্লেন্ড যেগুলো করেছিলাম সেগুলো সেঁকে নিচ্ছি। এখন এগুলো সেঁকে নেওয়া হবে। সেঁকে নেওয়ার পর এরকম একটি মিশ্রণ তৈরি হয়েছে। এরপর এখানে টক দই, তারপর অন্যান্য আনুষঙ্গিক যে মশলাপাতি আছে সেগুলো মিক্সড করা হবে। এই বোরহানি তৈরি করার জন্য এখানে নিয়ে আসা হয়েছে রাঁধুনি রেডিমিক্স বোরহানি মশলা। এই মশলার মাধ্যমে এখানে আজকে বোরহানি তৈরি করা হবে। এদিকে বোরহানির সেই পুদিনা পাতা ধনেপাতা মরিচের মিশ্রণটি তৈরি হয়ে গেছে, সঙ্গে রয়েছে টক দই, এখন আর রয়েছে চিনি। এরপরে এই মশলা দিয়ে এখন আবারও ব্লেন্ড করে তৈরি করা হবে মজাদার স্বাদের বোরহানি। টক দইগুলো এখন ঢেলে নেওয়া হচ্ছে ব্লেন্ডার মেশিনে, ব্লেন্ডার জগের মধ্যে। প্রথমে টক দইগুলোকে ব্লেন্ড করে নেওয়া হচ্ছে। এখন দিয়ে দেওয়া হবে সেই রাঁধুনি বোরহানির মশলাটা। দিয়ে দেওয়া হচ্ছে রেডিমিক্স বোরহানির মশলা।
এরপর দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনারা পরিমাণ মতো দিবেন। কেউ যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে তারা বেশি মিষ্টি দিবেন। তারপর সেই পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচের মিশ্রণটি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে দেখুন বোরহানি। এখন এটিকে সুন্দর করে সেঁকে নেওয়া হবে। ঠিক আছে। বোরহানি বানানো শেষ, এখন এগুলোকে ঢেলে নেওয়া হচ্ছে। বোরহানি বানানো শেষ, এখানে কমপ্লিট বোরহানি। এখন এখন রোস্টের উপর দিয়ে কাঁচামরিচ আর কাজু বাদামগুলো দিয়ে দেওয়া হলো, সঙ্গে কিশমিশ আর আলু টুকরোগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে। স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1 চামচ চিনি। গরুর মাংস ভুনা করার জন্য এখানে গরুর মাংসগুলোকে সুন্দর করে বিভিন্ন প্রকার মশলা দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছে। আজকের মাংস মাখিয়ে রান্না করা হবে, এই জন্য এখানে মাখিয়ে কিছুক্ষণ রেস্ট করার জন্য রেখে দেওয়া হয়েছে। এরপর কিছুক্ষণের জন্য নিচে গেলাম সবাইকে সালামি দিতে। ঈদের দিনে ঈদের সালামি দিব না তা তো হয় না, ঈদের দিনে সালামি দেওয়াটা একটু আনন্দের বিষয়। এরপর আবারও চলে আসলাম। তারপরে এখানে গরুর মাংসগুলো চুলায় চাপিয়ে দেওয়া হয়েছে। সিদ্ধ হতে একটু টাইম লাগছিল, কারণ গরুর মাংস একটু সিদ্ধ হতে টাইমই লাগে। আজকের গরুর মাংসটি একটু ঝাল ঝাল করে রান্না করা হচ্ছে, যেহেতু ঈদ স্পেশাল গরুর মাংস। আর ঈদে যে কোনো জিনিসই রান্না করা হোক না কেন খেতে খুবই দারুণ লাগে। আর অন্যদিকে লুডুস গরম পানির মধ্যে দিয়ে সিদ্ধ করা হচ্ছে, কারণ আজকে ঈদ স্পেশাল মেনুতে নুডলসও রাখা হয়েছে। ঈদের দিন আমাদের বাসায় সবাই নুডলস খেতে আবার খুব পছন্দ করে। এই যে দেখুন এখানে নুডলস রান্না হয়ে গেছে। নুডলস রান্নাটা খুব মজা হয়েছিল, আমি একবার রান্নার সময় ট্রাই করে দেখেছিলাম। আর এখান থেকে সবাই বারবার নিয়ে খাচ্ছিল, খুবই মজা হয়েছিল নুডলসটা। তারপর আমি আমার সকালের নাস্তা সেরে নিলাম। এখানে ধনিয়া পাতা দিয়ে ভুনা খিচুড়ি রান্না করা হয়েছে। আমাদের ঈদের সেমাই তৈরি হয়ে গেছে। এখানে হয়েছে নারকেল দিয়ে সেমাই, নারকেলের সেমাই, এটা দেখুন নারকেল দিয়ে খুব সুন্দর হয়েছে খেতে। এই সেমাইটা আমাদের বাসার সবাই খুব পছন্দ করে। এছাড়াও আরও রয়েছে আমারও খুব প্রিয় লাচ্ছা সেমাই। আর এখানে আরও রয়েছে লাচ্ছা সেমাই। আর এখানে রয়েছে দুধ দিয়ে রান্না করা হয়েছে কুলসুম সেমাই, দুধ দিয়ে রান্না করা হয়েছে। প্রত্যেকটি সেমাইগুলো আমি বারবারই নিয়ে খাচ্ছিলাম, খেতে খুব মজা লাগছিল। ঈদের দিনের সেমাই তো খুব মজা লাগবেই। আমার কাছে সবচাইতে প্রিয় সেমাই হচ্ছে এটা নারকেলের সেমাই। দেখুন এটি খেতে আমার কাছে খুবই ভালো লাগে। দুধের সেমাইগুলো সবাই খেয়ে প্রশংসা করছিল। আর আমার আম্মুর হাতে বেশ খুব ভালো লেগেছিল সেমাই তৈরি হয় সেমাইগুলো। আমার কয়েকটা ফ্রেন্ডরাও এসেছিল, ওরাও খেয়ে সেমাইয়ের প্রশংসা করছিল। ঈদের দিনে যে কোনো খাবারই আমার আম্মুর হাতে সেমাই খুবই মজা হয়।
আর এখানে দেখুন এছাড়াও ঈদের এখানে লাঞ্চের পোলাও জন্য রান্না করা হয়েছে, স্পেশাল আমাদের পোলাও রান্না করা লাঞ্চ হয়েছে করার এখানে শেষে মটরশুঁটি দিয়ে, আমরা রেখে আর দিচ্ছি। কাজু বাদাম ভিতরে দেওয়া হয়েছে। খেতেও খুব পোলাও রান্নাটা খুব মজা লাগছিল। হয়েছিল, আমি খুব মজা করে এই খাচ্ছিলাম। পোলাওর মধ্যে কিশমিশ গরুর মাংস দেওয়া ভুনা আছে, দিয়ে। খুবই অতুলনীয় স্বাদ হয়েছিল এই পোলাওর। সাথে এখানে এই রয়েছে সেই গরুর মাংস গরুর রান্না মাংস। শেষে দেখুন কতটা সুন্দর কালার হয়েছে। গরুর মাংসের তেলটা একটু বেশি হয়ে গেছে, আর কিন্তু গরুর তাও মাংস খেতে আমার খুব খুবই মজা favorite। লাগছিল। আমি আর চিকেনের আমি আগেই চাইতে গরুর বলেছি মাংস যে বেশি আমার পছন্দ করি। বাসার প্রত্যেকেরই আমাকে তো একটু খুব খেতে মজা শ্বাসকষ্টের লাগে। সমস্যা আছে, আর এই জন্য সবাই গরুর মাংস খায় না। আজকে আর তাদের স্পেশাল জন্য গরুর মাংস তো তৈরি আরো করা মজা হয়েছে লাগছিল। খাসির মাংস। এই যে এখানে দেখুন খাসির মাংস, এই খাসির মাংস আর এখানে খেতে ছিল খুব মজা হয়েছিল। খাসির মাংস। আমি খাসির মাংসটা পরোটা একটু দিয়ে জমে সকালে গিয়েছিল। খাসির মাংস খেয়েছি খিচুড়ির খাসির সঙ্গে। মাংস খেতে খুব মজা হয়েছিল। এটিকে গরুর মাংসের বলা অনেকে হয়েছিল অ্যালার্জি খাসির থাকে, সে কারণে অনেকে মাংসের গরুর মাংস খেতে রেজালা। পারে না। খাসির মাংস এতে প্রায় একটু সবাই মিষ্টি খেতে মিষ্টি পারে, লাগছিল। তেমন কোনো অসাধারণ অসুবিধা হয় রান্না না ছিল এই অ্যালার্জি। দিনের, সবকটা রান্নাই ছিল অতুলনীয় স্বাদ। আর এখানে তৈরি হয়েছে স্পেশাল রোস্ট, আর এই যে যেটা আমি মুরগির তৈরি মাংসের করেছি। রোস্ট। রোস্ট খেতে আমার খুবই ভালো লাগে পোলাওর সঙ্গে। আমি এগুলো মুরগির বারবারই মাংসের নিয়ে খাচ্ছিলাম। রোস্টগুলো রোস্টগুলো খেতে খুব সুন্দর খুব হয়েছিল। সফট হয়েছিল রান্নাটা। ঈদের দিনে এসব খাবার না রোস্ট হলে আমার একদমই একটি চলে প্রিয় না, খাবার। খুবই মজাদার খাবার। পোলাও মাংস আর রোস্ট হলে আমার কোনো কিছুই লাগবে না আর। আর এই লুডুসগুলো তো আপনাদের আগেই এগুলো দেখিয়েছি। সবার খাওয়া শেষে এতটুকু বেঁচে ছিল, এগুলো এই যে দেখুন এখানে ফ্রিজে রেখে লুডুস। দেওয়া হবে। এই লুডুসগুলো খেতে খুব মজা লাগে, রান্না করলে ভালোই মোটা মোটা লাগে দেখতে, আর খেতেও খুব স্বাদ হয়। চাউমিন লুডুসের মতো লাগে। আমরা প্রায় প্রত্যেকদিন বিকেলে এই লুডুস চাইনিজে যেরকম নাস্তা হিসেবে লুডুস খেয়ে থাকি। তারপর ঈদের দিনে যে বানায় লুডুসটা ঠিক রান্না করা হয় সেটা স্বাদ সেরকমই লাগে। অতুলনীয় হয়ে থাকে। এই লুডুসগুলো খেতে খুব মজা হয়েছিল। ঈদের দিনে লুডুস খেতে চিকেন দিয়ে খুব মজা লুডুসগুলো লাগে। তৈরি করা হয়েছিল। ছোট ছোট বাচ্চারাও এই লুডুসটা খেতে খুব পছন্দ করে ঈদের চিকেন দিনে। এগ দিয়ে তৈরি করা হয়েছিল। আর এখানে একটা জিনিস আপনাদের দেখাতে ভুলে গেছিলাম, এখানে আমাদের দেখুন এই টিকিয়া জালি কাবাবগুলো বানানো ভাজা হয়েছিল, অর্থাৎ হয়েছে। কাবাব বানানো হয়েছিল। খুব এটা হলো মজা গরুর হয়েছিল। মাংস দিয়ে কাবাব তৈরি করা হয়েছিল। এগুলো আমরা এই কাবাবগুলা পোলাও খেতে দিয়ে খুব মজা খেয়েছিলাম। হয়েছিল। এগুলো হলো জালি কাবাব। তো ঈদ হোটেল স্পেশাল স্টাইলে কাবাব না হলে এই একেবারে চলবে জালি না। পোলাও কাবাবগুলো রোস্টের তৈরি সঙ্গে হয়েছিল। কাবাব দিয়ে খেতে খুব দারুণ লাগে। আর এরই সঙ্গে ছিল আর জালি কাবাবগুলো সালাদ, যেটা না হলে একেবারেই খাওয়া জমবে খেতে না। খুব বেশ মজা লাগে। তার চাইতেও এরকম বেশি পোলাও মাংস কষ্ট রোস্ট এই কাবাবগুলো তৈরি করতে। কাবাবের সঙ্গে সালাদ তো বিভিন্ন অবশ্যই উপকরণ লাগবে। লাগে। সালাদ না হলে আমাদের আর চলবে না তৈরি করতেও খুব একেবারেই। কষ্ট, কিমাটা তো কাটার সালাদটাও জন্য খেতে খুব খুব দারুণ কষ্ট করতে হয়েছিল। হয়। তো আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের আর কষ্টের ঈদের দিনের ফল লাঞ্চ সবসময় সেরে মিষ্টি নিব। হয়। আর এই আমরা কাবাবগুলো তৈরি করে খেতে সবাই খুব মিলে মজা এই লাগে। সেমাইগুলো খাচ্ছিলাম। তো এই সেমাইগুলো খাওয়া শেষে এগুলো আমরা এখন তুলে নিচ্ছি ফ্রিজে। আর এখানে রয়েছে কোকাকোলা। আর সব খাওয়ার পর শেষে অবশ্যই এটি লাগবে। কোকাকোলা না খেলে তো চলবেই না। এত কিছু খাওয়ার পর একটু রিফ্রেশিং মুডে এরকম কোকাকোলার খুব প্রয়োজন। তো আবারও রাতে বেশি একটা কিছু খেতে পারছিলাম না। দুপুরে এরকম খাওয়া দাওয়ার পরে রাতে খুব অল্প পরিমাণে খাবার নিয়েছিলাম, সাথে একটি জালি কাবাব নিয়েছিলাম আর খাসির মাংসের রেজালা নিয়েছিলাম। অল্প অল্প করে খাচ্ছিলাম। দুপুরে প্রচণ্ড পরিমাণে খাওয়ার পর রাতে তেমন একটা খিদেও লাগছিল না, তাও অল্প পরিমাণে খেয়ে নিলাম খাসির মাংসের রেজালা দিয়ে। খাসি মাংসের রেজালাটা খুব দারুণ লাগছিল, আর এরকম সাদা ভাত দিয়ে খেতে তো আরোই দারুণ লাগছিল। প্রতিটি লোকমা এরকম মুখে দেওয়ার পরে মুখের ভিতর যেন মাংসগুলো একেবারে গলে যাচ্ছিল। খুবই দারুণ স্বাদ হয়েছিল মাংস রান্নাটা। আমি প্রথমে খাসি মাংস দিয়ে খাওয়ার পরে এবার এই জালি কাবাবগুলো ট্রাই করলাম। জালি কাবাবগুলো দিয়েও ভাত মেখে খেতে খুব দারুণ লাগছিল। আমি খাসি মাংস আর জালি কাবাবের একসঙ্গে কম্বিনেশন করে লোকমা তৈরি করে খেয়ে নিচ্ছিলাম। আর রাতে সবশেষে খেলাম সকালে তৈরি করা বোরহানি। ঈদের দিনে বোরহানি ছাড়া তো চলবেই না। আর এই স্পেশাল বোরহানি, আম্মুরাতের এই স্পেশাল বোরহানিটি অসাধারণ স্বাদ তৈরি হয়েছিল। এই যে দেখুন বোরহানিগুলো খেতে খুব মজা লাগছিল।
এরকম বোরহানি খেতে খুবই অতুলনীয় লাগে। বাইরে বোরহানি কেনার চাইতে ঘরে রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে বোরহানি বানিয়ে খেলে খুব ভালো লাগে। আপনারাও বাসায় এরকম ট্রাই করতে পারেন। তো আজকের এই ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি অনেক বড় হয়ে গেছে, আর বড় করব না, এ পর্যন্তই। আর ঈদের এরকম ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। ঈদ মোবারক।